৩৭৫ আনসার সদস্য কারাগারে, নাশকতায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার, ৭ দিনের রিমান্ডে আব্দুস সুবহান গোলাপ। যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি বিএনপির, প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ। এবার ফারাক্কার ১০৯ গেট খুলে দিল ভারত, বন্যায় ক্ষতিগ্রস্ত ১.৫ কোটি মানুষ। সব নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার, জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: মাগুরায় চলছে আঁতাতের রাজনীতি, সুস্পষ্ট অভিযোগ থাকলেও মামলায় নাম নেই আওয়ামী লীগ নেতাদের। বেআইনি সমাবেশ, রাষ্ট্রীয় কাজে বাধা এবং মারধরের মামলায় ৩৭৫ আনসার সদস্যদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে নির্দেশ দেন হাইকোর্ট। মেহেদী হাসানের রিপোর্ট। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা। এ সময় সচিবালয় ঢুকে উপদেষ্টাকে জিম্মি করলে সেখানে উপস্থিত হয়ে আপোষের চেষ্টা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। উত্তেজিত আনসার সদস্যরা তাকে মারধর করলে অনলাইনে সাহায্য চান হাসনাত। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছুটে এলে তাদের সাথে সংঘর্ষ বাধে। আটক করা হয় আনসার সদস্যদের। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, আইন মেনেই আন্দোলন করছিলেন তারা। আনসার সদস্যরা তাদের যে অবহেলিত তাদের নৈতিক দাবি দাবার জন্য এবং তাদের যুক্তিসঙ্গত দাবি দাবার ব্যাপারে তারা আন্দোলন করতেছিল এবং সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল। বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে আদর্কিত হামলা করা হয়েছে। সচিবালয় ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় ৪ থানায় মামলায় ৪২০ জনের নাম উল্লেখ করে ১০,০০০ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার ৩৬৯ জন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। চাকুরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় অবরুদ্ধ করে রাখে আনসারের একদল সদস্য। ছাত্র জনতার উপর হামলাও চালায় তারা। এর নেপথ্যে আছেন আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আমিনুল হক। বন্যার সময় দাবি দেওয়ার নামে আনসারদের এই বিশৃঙ্খলা উদ্দেশ্যমূলক, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। রোববার রাতে সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের উপর এভাবেই হামলা চালায় আনসারের একদল সদস্য। তাদের সবার পরনে ছিল নতুন পোশাক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ অনেককে আটকে রাখা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকায় যান। সেখানে শিক্ষার্থীদের উপর চড়াও হন আনসারের একদল সদস্য। আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন, যেই শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না, যেই শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক। হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ ৪০ জন শিক্ষার্থী গুরুতর আহত হন। শেখ হাসিনা ৪ মেয়াদে প্রায় ১৬ বছরে নিয়োগ পাওয়া আনসারের একদল সদস্য বন্যার সময় কেন এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এর নেপথ্যে আনসারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল AKM আমিনুল হকের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমিনুল হকের বড় ভাই আওয়ামী লীগ নেতা ও সাবেক উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। শরীয়তপুরে 2 আসনের সাবেক সংসদ সদস্য তিনি। বিএনপি জামাতের সঙ্গে যুক্ত হয়েছে তথাকথিত কিছু সুশীল বাবুরা। এরা কারা? দেশবাসী তাদের ভালো করেই চেনেন। ছাত্র আন্দোলনের সময় পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বিএনপি জামায়াত মোকাবেলা করেছে বলে একাধিকবার বক্তব্য দেন AKM আমিনুল হক। গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য পলিটিক্যাল অর্গানাইজাররা যেভাবে উৎসাহিত করেছিল তাদেরকে, সেটা থেকে মুক্ত আনার জন্য দ্রুততার সাথে সবাই আমরা একসাথে কাজ করব। দেশ যখন বন্যার মতো দুর্যোগ মোকাবেলা করছে, তখন দাবি দাওয়া নিয়ে সচিবালয় অবরুদ্ধ করে রাখা শুভবুদ্ধির কোনো কাজ নয় বলে মনে করছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে অবাস্তব এবং অসম্ভব দাবি ছিল গণ্ডগোল করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত, এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ, অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। আনসারের বিতর্কিত সদস্যদের কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি তাদের। এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। এটা ভেসে আসা সরকার না, এটা জনপ্রত্যাশার সরকার। এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। শিক্ষার্থীরাও মনে করেন, সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধভাবে বন্যা পরিস্থিতি মোকাবেলা করছে, তখন দাবি দেওয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন আনসারের একদল সদস্য। স্বৈরাচার যারা, ফ্যাসিস্ট যারা, ওরা হচ্ছে বিভিন্ন বাহিনীতে তাদের লোক, শুধু ডিআইজি বলেন বা বিভিন্ন লেফটেন্যান্ট কর্নেল বলেন, সব জায়গায় তারা ছিল। তো উপর থেকে তারাই হচ্ছে নির্দেশ দিচ্ছে এদের। ওদের মধ্যে অনেকে ছিল ছাত্রলীগ, এরা হচ্ছে পোশাকধারী ছাত্রলীগ, ঠিক আছে? এরা বিভিন্ন ধরনের আনসারের পোশাক পরা এরা ছাত্রলীগ হয়ে ঢুকছে। ওদের মোটিভটা সম্পূর্ণ ছিল হচ্ছে কি এখানে একটা হ্যাসেল ক্রিয়েট করা, এখানে হচ্ছে কি একটা গ্যাঞ্জাম ক্রিয়েট করা, যাতে স্টুডেন্টদেরকে ওরা খেপিয়ে দিতে পারে, স্টুডেন্টের উপর আর প্রতিশোধ নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে নানা চক্র সক্রিয় আছে, তাদের সমূলে উৎপাদন করতে হবে বলেও মত তাদের। ওরা শেখ হাসিনার নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যে এরা এরকম অতর্কিত হামলা চালাইছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। 14 দলের অন্যতম শরিক জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর নিউ মার্কেট থানার হত্যা মামলায় ইনুকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আটকের পর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তাকে। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির পাশাপাশি তথ্য সন্ত্রাসের অভিযোগ আছে। পোশাক কারখানা শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে আটক করা হয়। একই মামলায় 71 টিভির চাকরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং চাকরিচ্যুত বার্তা প্রধান শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ একজন ভাড়াটে দখলদার। হাসিনার আরেক অলিগার্ক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসেবে 21 টেলিভিশন সহ শতাধিক প্রতিষ্ঠান দখল করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করেই ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন গোলাপ। নিউ ইয়র্কে একসময় ট্যাক্সি চালানো গোলাপ এখন হাজার হাজার কোটি টাকার মালিক। স্বীকৃতিবিহীন আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়া গোলাপের আদ্যোপান্ত কালকিনি উপজেলা প্রতিনিধি রকিবুজ্জামানকে সাথে নিয়ে জানাচ্ছেন মানিক শিকদার। 21 টেলিভিশন, ইসলামী ব্যাংকের মতো শীর্ষ ব্যাংক সহ শতাধিক প্রতিষ্ঠান দখলে এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসেবে কাজ করেছেন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের দখলদার চৌধুরী নাফিস শরাফতের মতো অলিগার্কদের পৃষ্ঠপোষক ছিলেন এই গোলাপ। টাকা বানানোর মেশিন নামে পরিচিত এই অলিগার্কদের দিয়ে শেখ হাসিনার পক্ষে প্রোপাগান্ডা চালাতেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে অলিগার্ডদের সাথে যোগাযোগ রাখতেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্যাক্সি চালাতেন এক সময়, পিৎজা ডেলিভারি, গ্রোসারি শপ, ফার্মেসি স্টোরেও কাজ করেছেন। তারপর হঠাৎ করেই হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান আব্দুস সোবহান গোলাপ। উনি ট্যাক্সি চালায় রাতারাতি এত পাহাড় সম্পদের মালিক কিভাবে হলো? এর সুষ্ঠু বিচার এই এলাকার এই দেশের জনগণ চায়। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করেই 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গোলাপ। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয় তাকে। নির্বাচিত হওয়ার 8 মাস পর 2019 সালে 15 আগস্ট মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন। তাৎপর্য জড়িত 2014 থেকে 2018 সালের মধ্যে নিউ ইয়র্কে 8টি বাড়ি ও ফ্ল্যাটের মালিক হন আব্দুস সোবহান গোলাপ। আর সংসদ সদস্য হওয়ার পর 2019 সালে নিউ ইয়র্কে আরও একটি বাড়ি কেনেন তিনি। এসব সম্পদের মূল্য 40 লাখ মার্কিন ডলার বা 46 কোটি 80 লাখ টাকা। সে এই হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে এই সরকারের কাছে আবেদন তা যাচাই বাছাই করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নরওয়ে, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতেও গোলাপের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য আছে। রোববার রাজধানীর পশ্চিম রাখালপাড়ায় এক বাসা থেকে গ্রেফতার হওয়া আব্দুস সোবহান গোলাপ নিজ এলাকাতেই ত্রাসের রাজত্ব কায়েম করে অনেককেই উচ্ছেদ করেছেন, সম্পদ বাড়িয়েছেন। কালকিনিবাসী তার বিগত 5 বছরের নিবিড় নির্যাতনে দিশাহারা হয়ে গেছে, কে ঘরে ঘুমাইতে পারে নাই, আতঙ্কিত থাকছে। অনেকে জোরজবস্ত করিয়া জায়গা দখল করিয়া এই সব সে দখল করিয়া এবারে এত টাকার মালিক হয়েছে। শুধু একটাই আমার দাবি যে এই সরকার যেন এই স্বৈরাচারী যত অল্লি পল্লি শেকড় বাকড় যা আছে সমস্ত খুঁজা এদের আইনের আওতায় আনে। গোলাপের তো ভালো আছে কেন, এখানে লুবি কাদা নিব কারে হেল্পার করবো। নিজ দল আওয়ামী লীগেও জনপ্রিয়তা ছিল না তার। অত্র এলাকার কিছু মুক্তিযোদ্ধা তার পক্ষে মুক্তিযোদ্ধা বলে দাবি করে, যার পরিপ্রেক্ষিতে সে মুক্তিযোদ্ধা 2017 সালে প্রমাণিত হয়। এখন তার জানতে পারলাম যে যারা সাক্ষী দিয়েছেন তারা এখন মুক্তিযোদ্ধা অস্বীকার করছেন। পুলিশের ভোটে সে প্রথম নির্বাচিত হয়, সে হয়ে সর্বপ্রথম আমাকে বাড়ির থেকে ধরে আয় না, তার বাড়িতে টর্চার সেল বানাইছে, সেই টর্চার সেলে আমাকে সারা রাত্র সেখানে নির্যাতন করছে। গোলাপের স্ত্রী গুলশান আরার নামেও যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে আছে শত শত কোটি টাকার সম্পদ। শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে তার লাগেজ টানা গোলাপ ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে থাকা অবৈধ সম্পদ ফিরিয়ে আনা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখন আমরা চাই তার উপযুক্ত বিচার করুক সরকার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা আছে জানিয়ে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন প্রতিষ্ঠানে এখনও স্বৈরাচারের যেসব দোসর বহাল আছে তাদের অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। শিউলি শবনমের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদের নবমৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণ সভা। এতে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রত্যাশা করে সরকার দ্রুত সময়ে নির্বাচন দিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন। দেশের বিপ্লবোত্তর স্বাধীনতা নস্যাৎ করতে পরাজিতরা আনসার অভ্যুত্থান সহ বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না। জনগণ সেটাকে ভালো চোখে দেখবে না। বল প্রয়োগে কাউকে পদত্যাগে বাধ্য না করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব প্রতিষ্ঠানে গত ফ্যাসিস্ট সরকারের দোসর রয়েছে তাদের দ্রুত অপসারণ করতে হবে। আমরা এই প্রশাসনে এখনো
সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। পরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব। আহ্বান জানাচ্ছি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। মাগুরায় চলছে আঁতাতের রাজনীতি। বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও হত্যা মামলায় আসামি করা হয়নি আওয়ামী লীগ নেতাদের। বিএনপির ত্যাগী নেতাদের অভিযোগ, সাবেক হাসিনা সরকারের সুবিধাভোগী হওয়ার কারণেই অর্থের বিনিময়ে আঁতাত করছেন জেলা বিএনপির কয়েকজন নেতা। মাগুরা প্রতিনিধি মাসুম বিল্লার তথ্যচিত্রে রিপোর্ট করছেন খুরশিদ আলম মুকুল। ছাত্র জনতার আন্দোলনে গত 4 আগস্ট মাগুরার পান নান্দুয়ালি এলাকায় মেহেদী হাসান রাব্বি ও ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। রাব্বির পরিবার 13 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের ফরহাদ হোসেন হত্যাকাণ্ডেও। তবে ফরহাদ হত্যায় আসামি করা হয়নি অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের। বিএনপির থেকে নেতাদের অভিযোগ, বিশ্বাসযোগ্য অভিযোগ থাকা সত্ত্বেও দলের কয়েকজন সুবিধাভোগী আঁতাত করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে। কে জড়িত না, জেলা বিএনপি না মনোয়ার সাহেব না নেতা চৌধুরী, এটা আমার জ্ঞাত না, আমাদের সাথে আলোচনা করেন। বিগত দিনে আওয়ামী লীগের সাথে থেকে আমাদের অনেক লোকজনের অনেক ক্ষতি করেছে, তারাই এখন বিএনপির সাথে এসে আমাদের উদ্ধতন কিছু নেতার প্রশ্রয় এই কাজগুলো করতেছে। মামলায় কারোর নাম দেয়া বা বাদ দেয়ায় কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতা মনোয়ার হোসেন খান। বিগত সরকারের মাগুরায় যে সমস্ত লোকজন তাদের কাছ থেকে সুযোগ সুবিধা নিয়েছে, সব সময় তাদের সাথে যোগাযোগ এবং তাদের দিয়ে অনেক কিছু করেছে, এমনকি বিএনপির অনেক লোককে হয়রানি করেছে, তারাই আজকে নতুনভাবে এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদেরকে বাঁচানোর জন্য তারাই চেষ্টা করছে। দোষী যাদের নাম এজাহারে আসেনি, সুষ্ঠু তদন্তে তারা চার্জশিটভুক্ত হবেন বলে প্রত্যাশা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমদের। যদি তদন্তে সাক্ষী প্রমাণে আরও অনেকে গুলি খাইছিল, তাদেরকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি, অনেকের খবর পাইছি, দেখা করতে পারিনি। তার সেই পুলিশ নিশ্চয়ই তদন্ত করে যদি আরও কোনো আসামি থাকে তবে তাদেরকে আসামি শ্রেণীভুক্ত করবে, এটা আমি আশা করি। ফরহাদ হোসেন হত্যা মামলার তদন্তকাজ চলছে বলে জানিয়েছে মাগুরা সদর থানা পুলিশ। রাব্বি হত্যা মামলাও তদন্তাধীন আছে। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। আগামীকাল জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছে আইনজীবী শিশির মনির। সুপ্রিম কোর্টের এনএক্স ভবনে সংবাদ সম্মেলনে আইনজীবী শিশির বলেন, জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার করতে আবেদন করা হয়েছে। এ নিয়ে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে আদেশ প্রত্যাহার করা হবে বলে জানান আইনজীবী। আরও বলেন, সন্ত্রাস বিরোধী আইনের 19 ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করতে পারে। অসৎ উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার এটা করেছিল বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মনির। এদিকে জামায়াতের নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে পুনর্বিবেচনা চেয়ে শিগগিরই আবেদন করা হবে আপিল বিভাগে। গত 1 আগস্ট নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রিকোয়েস্ট করা হয়। এই রিকোয়েস্টের অংশ হিসেবে তারা আমাদেরকে জানিয়েছেন সকল প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন। তাদের দেয়া তথ্য অনুযায়ী আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, এমনকি আগামীকালকের মধ্যেই এই নিষিদ্ধের আদেশটি প্রত্যাহার হবে বলে আমাদের তথ্যমতো কনফার্ম করেছেন। আশা করি আগামীকাল অথবা দ্রুততম সময়ের মধ্যেই তারা আরেকটি প্রজ্ঞাপন জারি করে অতীতের জারি করা প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করবেন। এদিকে জামায়াতকে নিষিদ্ধ করে হাসিনা নিজেই নিষিদ্ধ হয়ে গেছে বলে মন্তব্য করে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, জনগণের বিজয়কে নস্যাৎ করতে আওয়ামী লীগ এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। বরিশালের বাকেরগঞ্জে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 5 তারিখের পর থেকে জনগণের বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। তারা মিলিটারি কু করার চেষ্টা করেছে, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে, অমুসলিম আমার সনাতনী ভাইদেরকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ অরাজকতা তৈরি করে ধর্ম নিরপেক্ষ এবং
এবং সংখ্যালঘু নির্যাতনের কথা বলে দুনিয়ার মধ্যে বাংলাদেশকে নিন্দিত করার চেষ্টা করেছে। আনসার বাহিনীকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের লোকেরা সচিবালয় ঘেরাও করে আরেকটা অরাজকতা স্বপ্ন করেছে। সকল অরাজকতা দেশপ্রেমিক সেনাবাহিনী আর তরুণ ছাত্র সমাজ ব্যর্থ করে দিয়েছে। বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার দুপুরে গেটগুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করবে। বন্যার আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে বাংলাদেশকে আগে থেকে তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। ব্যারেজ কর্তৃপক্ষ জানায় ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়। তবে এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল না নামায় স্বস্তি প্রকাশ করেছে ভারত। বন্যার পানি অনেক অঞ্চলে নামতে শুরু করলেও এখনও ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলায় পরিস্থিতি খুবই নাজুক। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন করে প্লাবিত হচ্ছে অনেক স্থান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। পর্যাপ্ত নৌকা ট্রলার না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতেও হচ্ছে সমস্যা। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিনিধিদের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। চারিদিকে শুধু পানি আর পানি, এরই মধ্যে চলছে বেঁচে থাকার সংগ্রাম। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। পরিস্থিতির অবনতি হয়েছে সোনাগাজী এবং দাগনভূঞায়। এ পর্যন্ত মারা গেছে 10 জন। পর্যাপ্ত পরিমাণ খাবার নেই, এখানে খুব খাবারের সংকট। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রয়েছেন 1,50,000 মানুষ। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে না পারায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। ঘরের প্রায় মাঝামাঝি পরিমাণ পানি হচ্ছে, এরপরে আমরা রাতে প্রায় 1টার দিকে এখানে আসি। বন্যা মোকাবেলায় কাজ করছে সেনা ও নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড সহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। কুমিল্লার গোমতীর পাড় ভাঙার 5ম দিনেও বাঁধ ভাঙা পানি বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলায় বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে। এতে করে পানিবন্দী মানুষের সংখ্যা বাড়ছে। দেশের বিভিন্ন স্থান থেকে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী আসলেও পর্যাপ্ত নৌকা ও ট্রলার না থাকায় উপদ্রুত এলাকায় তা পৌঁছানো যাচ্ছে না। কুমিল্লায় 724টি কেন্দ্রে 50,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। 224টি মেডিকেল টিম দুর্গতদের চিকিৎসা দিচ্ছে। মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। মনু, ধলই ও কুশিয়ারা নদীর পানি এখন বিপদসীমার নিচে। রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজারের একাংশের মানুষ এখনো পানিবন্দী। খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন সহ আমেরিকা ও যুক্তরাজ্য প্রবাসীরাও। নোয়াখালী জেলার বন্যার পানি লোকালয়ে ঢুকে লক্ষ্মীপুরে নতুন করে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আশ্রয় কেন্দ্রে মানুষ খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। 5 উপজেলায় 10 লাখ মানুষ পানিবন্দী। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে 50,000 গ্রাহক। জেলায় স্থায়ী 185টি এবং অস্থায়ী 60টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে পানির তোড়ে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ মুছাপুর রেগুলেটর। পুরো রেগুলেটর ভেঙে মেঘনায় চলে যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। টানা বৃষ্টিপাতে কাপ্তাই বাঁধের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি শহরে বিভিন্ন নিচু এলাকা ডুবে গেছে। পানি বাড়ায় শহরের ফিশারি বাঁধের সড়ক ভেঙে গেছে এবং নিচু এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে। 50-এর উপরে এখানকার ঘরবাড়ি নিমজ্জিত। ভোলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সহায়তা দিচ্ছে নৌবাহিনী। মুষলধারে বৃষ্টিতে বাগেরহাট শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঝিনাইদহে ভারী বর্ষণে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বন্যায় 57 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব আরও জানান, এখনও 11,38,000 পরিবার পানিবন্দী। জেলায় মোট 11,38,048টি পরিবার পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 57,01,204 জন। আর এ পর্যন্ত মৃতের তথ্য আমরা পেয়েছি 23 জনের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বৃহৎ পরিবার।
যেখানে প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব। শ্রীকৃষ্ণের জন্মোৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সনাতন সম্প্রদায় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। আর সনাতন নেতারা অভিনন্দন জানান প্রধান উপদেষ্টাকে। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সবাই কোনো ভয় ছাড়াই তাদের ধর্ম পালন করতে পারেন এবং যেখানে কোনো মন্দির পাহারা দিতে হবে না। আরও জানান, প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক খুঁটি হিসেবে ব্যবহার না হতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নতুন বাংলাদেশে সকল ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করারও আহ্বান জানান তারা। শুভ জন্মাষ্টমীতে রাজধানীতে শোভাযাত্রার উদ্বোধনীতে যোগ দিয়ে এসব কথা বলেন সরকারের দুই উপদেষ্টা। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। সোমবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে নানা সাজে শোভাযাত্রায় যোগ দেন সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী মানুষ। তাদের বিশ্বাস, দুষ্টের দমন করতে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন, এসে সত্য ও সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করেন। তাই এগিয়ে আসুন এবং আমাদের রাষ্ট্রের যে বিশৃঙ্খলা আছে এটা সুস্থভাবে সুন্দরভাবে সমস্যার সমাধান হোক। আমরা সবাই যেন সুন্দরভাবে বসবাস করতে পারি, দেশটাকে সুন্দরভাবে গড়তে পারি, সকলের অনুষ্ঠানে অংশগ্রহণ করি, এই একান্ত প্রত্যাশা আমার। আশীর্বাদ স্বরূপ আমাদের মাঝে এসে এই বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়ে তাদের একটা সুস্থ এবং সুন্দর পরিবেশ করে দিয়ে দেন। জন্মাষ্টমী শোভাযাত্রার আলোচনায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সনাতন ধর্মাবলম্বীদের একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান দুই উপদেষ্টা। যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাংলাদেশে বহু ঘটেছে, সব সরকারের আমলে ঘটেছে, আমার শুধু একটা অনুরোধ, কিছু কিছু ঘটনার ক্ষেত্রে ওটা কি সংখ্যালঘু হিসাবে নির্যাতন হয়েছে নাকি রাজনৈতিক কারণে হয়েছে নাকি ব্যক্তিগত লোভ লালসা থেকে হয়েছে, এটাকে একটু ডিফারেন্সিয়েট করবেন। আমরা ঐক্যবদ্ধ থাকলে বাইরের কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। আমাদেরকে কিন্তু ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। পৃথিবীর কোনো ধর্মই ভোটাধিকার কেড়ে নিতে বলে না, হাজার হাজার কোটি টাকা পাচার করতেও বলে না, এমন মন্তব্য করেন আইন উপদেষ্টা। ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার আহ্বান জানান তিনি। আপনারা কারো রাজনৈতিক খুঁটি হিসাবে ব্যবহৃত হবেন না। আপনারা স্বাধীন মানুষ, স্বাধীন জনগোষ্ঠী, সবার সাথে আপনাদের সমান অধিকার আছে। আজকে সংখ্যালঘু সম্প্রদায়কে বারবার রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়, রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু দিন শেষে দেখা যায় তাদের পাশে কেউই দাঁড়ায় না। আলোচনায় সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এছাড়াও জন্মাষ্টমীর খরচ বাঁচিয়ে বন্যার্তদের জন্য অর্থ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ থেকে। আলোচনা শেষে ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয় জন্মাষ্টমীর শোভাযাত্রা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাতের সংবাদে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 15 বছর ধরে দলীয় আনুগত্যে কাজ করছে নির্বাচন কমিশন, বিচারের আওতায় আনার তাগিদ। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। দেশকে এগিয়ে নিতে ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বঙ্গভবনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা মানুষের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য প্রগতিশীল ও শান্তির সামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সবার সহযোগিতা চান রাষ্ট্রপ্রধান। দেশের এই সংকটকালে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। 15 বছর ধরে একের পর এক ভোটারবিহীন একতরফা ও জালিয়াতিপূর্ণ নির্বাচনই দেশে স্বৈর সরকারের জন্ম দিয়েছে। স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েও দলীয় আনুগত্যে কাজ করে গেছে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য কমিশনকে বিচারের আওতায় আনার তাগিদ বিশিষ্টজনদের। শিউলি শবনমের রিপোর্টে থাকছে বিস্তারিত।
5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সরকারি বিভিন্ন দপ্তরে স্বেচ্ছায় পদত্যাগ সহ শুরু হয় ব্যাপক পরিবর্তন। এমন পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতা বর্তমান কমিশনের পদত্যাগ চেয়ে নির্বাচন ভবনের সামনে টানিয়েছে বিভিন্ন ব্যানার। এই অবস্থায় আওয়াল কমিশন বহাল থাকবে নাকি পদত্যাগ করবে তা নিয়ে খোদ কমিশনেই চলছে নানান আলোচনা। আওয়ামী লীগ সরকারের আমলে সার্চ কমিটির সুপারিশের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশনও ভুগছেন অস্বস্তিতে। কেউ কেউ অফিসেও অনিয়মিত। এদিকে ধারাবাহিকভাবে রকিব, হুদা এবং সর্বশেষ আওয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনী হাসিনা সরকারকে ক্ষমতালোভী, দানবীয় ও দুষ্কৃতিকারী হিসেবে গড়ে তুলতে সহায়তা করেছে বলছে সুশাসনের জন্য নাগরিক। রকিবউদ্দিন কমিশন তখন বলে বেরিয়েছেন, যাদের কাছে বলেছেন তারাই আমাকে বলেছে যে তিনি যদি সেই নির্বাচন না করতেন তাহলে তিনি গুম হয়ে যেতেন। হাবিবুল আওয়াল কমিশন একতরফা এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। হাসিনা সরকারকে সহায়তাকারী ও সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের শাস্তির দাবি তুলেছে সুজন। নির্বাচন কমিশনের সমতল ক্ষেত্র প্রস্তুত করার কথা, এবং তারা বললেন যে তাদের কোনো কিছু করণীয় নেই। তাদেরকে তো দায়বদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। চলতি বছর 7 জানুয়ারি আওয়াল কমিশনের ডামি নির্বাচন না হলে দেশে ছাত্র জনতার এত বিক্ষোভ ও প্রাণহানির ঘটনা ঘটত না বলেও মনে করেন বিশ্লেষকরা। এবং তাদের করণীয় করে নাই বলেই এতগুলো প্রাণহানি হয়েছে। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের জন্য একটি কাউন্সিল গঠনের তাগিদ দিয়েছেন বিশিষ্ট চিন্তক লেখক ফরহাদ মজহার। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন সদস্যের উদ্যোগে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত আলোচনায় এই মন্তব্য করেন ফরহাদ মজহার। বিপ্লব স্থায়ী করতে সরকার গঠনের চেয়েও রাষ্ট্র গঠনের গুরুত্ব বেশি, তা না হলে আবারও রক্ত ঝরার আশঙ্কা রয়েছে বলেও মনে করেন এই চিন্তক। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে ফ্যাসিবাদী শক্তি বিভিন্নভাবে প্রতি বিপ্লবের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে আনসারদেরকেও শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে বলে অভিযোগ করেন ফরহাদ মজহার। সাংবিধানিক প্রতি বিপ্লব ঘটে গেছে, আমাদেরকে নতুন করে আবার কিন্তু একত্র হতে হবে, সচেতন হতে হবে। দয়া করে একটু নিজেরা ভাবেন আপনাদের চিন্তার মধ্যে ত্রুটিটা কোথায় আছে, যেখান থেকে প্রতি বিপ্লব ঢুকে যায়। সরকারটা গুরুত্বপূর্ণ না, আজকে যে আছে কালকে সরাতে পারি না আমরা। আজকে যাকে নিচ্ছেন আমি কালকে ঠিক যদি আমি গঠনতন্ত্র প্রণয়ন করি, আমার ঠিক লোকটা যদি ওখানে থাকে, রাষ্ট্র যদি আমার হাতে থাকে, আমি কালকে বদলাতেই পারি, সমস্যাটা। কিন্তু রাষ্ট্র গঠনের দিকে মনোযোগ দিন। বন্যার্তদের সহায়তায় সর্বস্তরের মানুষের পাশাপাশি এগিয়ে এসেছে শিল্প প্রতিষ্ঠান ও সংগঠন। প্রতিদিনের সংগ্রহ প্রতিদিনই পৌঁছে যাচ্ছে দুর্গত এলাকায়। গণত্রাণ সংগ্রহ ও বিতরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে হাজারো স্বেচ্ছাসেবী। অসহায় মানুষের প্রয়োজনেই এই আয়োজনের মধ্য দিয়ে গড়ে উঠছে এক মানবিক বাংলাদেশ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। বাসাবুর বাসিন্দা মাহফুজের কন্যারা বাবা মায়ের দেওয়া উপহার জমিয়ে রাখত প্লাস্টিকের ব্যাংকে। ফেনী নোয়াখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা দেখে শিশুদের জমানো সেই অর্থ নিয়ে হাজির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। অনেকদিন থেকেই জমানো, এর আগে অনেকবারই ভাঙার চেষ্টা হয়েছিল, সেটা ভাঙে নাই। এখন অনেকেই যে দেখছে, অনেকেরটা ভিডিওতে দেখছে, দেখার পর তার মনে হলো যে আমরাও এটা দেব, এটা দিলে নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। আল্লাহ সবাইকে হেফাজত করুক। বানভাসী মানুষের জন্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণত্রাণ সংগ্রহ ও বিতরণ কর্মসূচির পঞ্চম দিনেও সহযোগিতার হাত বাড়িয়েছে সর্বস্তরের মানুষ। বিপর্যস্ত সময়টা সহজ করতে সন্তানদের নিয়ে মানবিক উদ্যোগে সামিল হয়েছেন অনেক অভিভাবক। অনেক মানুষের জীবন গেছে, তার জন্য আমরা খুবই ব্যথিত। তার মধ্যে এত একটা ধাক্কা আমরা কি করে সহ্য করি? আমরা যেভাবে পারি, যে যতভাবে পারি আমরা সেভাবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। টিএসসিতে ঘুরতে এসে হাতের আংটি খুলে দিয়ে সহায়তায় যুক্ত হয়েছেন প্রচার বিমুখ এক নারী। আমাদের বন্যার্থীদের সাহায্যের উদ্দেশ্যে দিয়ে যাচ্ছেন, কারণ তার কাছে এখন কোনো টাকা নাই, তার কাছে এটা ছিল, তাই সে যাওয়ার সময় এটা আমাকে দিয়ে গেছেন। এটা আমাদের কাছে অনেক পাওয়া, এটা আবেগের ব্যাপার আমাদের কাছে অনেক বেশি। দিন শেষে সংগ্রহ ও বিতরণের তথ্য দিতে সমন্বয়করা কথা বলেন গণমাধ্যমে। নগদ অর্থ সংগ্রহ সেটি হচ্ছে 85,68,000। আর আমাদের যেই ব্যাংক অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে সেখানে
আমরা আসলে মোট হিসাবটি করেছি, এখানে সর্বমোট 24 লক্ষ টাকা এসেছে। কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, মৌলভীবাজার এবং লক্ষ্মীপুর এই কয়েকটি জেলাতে আমাদের 20টির অধিক ট্রাক যায়, যেই ট্রাকগুলোর মধ্য দিয়ে আমরা কয়েক হাজার পিস পানি এবং প্রায় 20,000-এর অধিক প্যাকেজ আমরা সেই বন্যাদুর্গত পরিবারদেরকে দেই। খাদ্য ও স্বাস্থ্য সংকট কাটিয়ে বাস্তুচ্যুত পরিবারের পুনর্বাসনের উদ্যোগ নেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে টাকাগুলো আছে সেগুলো অবশ্যই আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের জন্য আমরা খরচ করব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসী এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুন 21 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যায় কারখানার অবশিষ্ট 6তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। রোববার রাতে কারখানাটিতে আগুন দেওয়া হয়, এর আগে দুপুর থেকে চলে লুটপাট। ফায়ার সার্ভিস জানায়, কারখানায় থাকা টায়ার প্রস্তুতকারক নানান দাহ্য পদার্থের কারণে আগুন নেভাতে সময় লেগেছে। আধুনিক সরঞ্জাম ব্যবহার করে আগুন নেভানো হয়। আগুন পুরোপুরি নেভানোর পর কারখানার ভেতরে নিখোঁজদের সন্ধান করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ পর্যায়ে বাণিজ্য সংবাদ। ব্যাংকিং খাতে টেকসই সংস্কার করতে অন্তর্বর্তী সরকার ব্যাংকিং কমিশন গঠন করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যথায় গত 1.5 দশকে ব্যাংক খাত যে ধ্বংসের মুখে পড়েছে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন হবে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পগোষ্ঠীকে নানাভাবে অনৈতিক সুবিধা দিতে শুরু করে। এরই ধারাবাহিকতায় একের পর এক দখল হতে থাকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। সেই সঙ্গে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকগুলোকে অন্তঃসার শূন্য করে ফেলা হয়। 2009 সালে যেখানে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল 22,481 কোটি টাকা, 2024 সালে এসে সেই খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1,82,295 কোটি টাকা। এর মধ্যে গত এক বছরেই খেলাপি ঋণ বেড়েছে প্রায় 50,000 কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে এসব অর্থের বেশিরভাগই দেশের বাইরে পাচার করা হয়েছে, যা ফেরত আনা এখন কষ্টসাধ্য। অনাদায়ী ঋণ, যেটা ব্যাংকিং খাতে যে দুর্নীতি, বিভিন্ন ধরনের স্ক্যাম আমরা দেখেছি পরিবারতন্ত্রের একটা প্রভাব ব্যাংকিং খাতে। একটা গ্রুপ এস আলম অথবা এদের মতো তারা অনেক ব্যাংক তারা শেয়ারগুলো কিনে তারা এটার উপর প্রভাব বিস্তার করেছে। এ অবস্থায় ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে ব্যাংকিং কমিশন গঠন করা সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে এর সুফল পেতে হলে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে বলে জানান তারা। সরকার চাইলে বিষয়গুলোকে চিহ্নিত করা সম্ভব, যে এই ধরনের ট্রানজ্যাকশন হয়েছে কিনা, হয়ে থাকলে কি মাধ্যমে হয়েছে, কার কাছে গেছে, এই বিষয়গুলো খুব সহজে জানা সম্ভব। বিশ্লেষকদের মতে দেশের ব্যাংকগুলোতে দীর্ঘদিন জমে থাকা সমস্যা জটিল আকার ধারণ করেছে। আর্থিক খাতের অস্থিতিশীল অবস্থা স্বল্প মেয়াদে সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে গ্রাহকদের আস্থা ফিরে আসে। ব্যাংকিং কমিশন যারা থাকবেন তারা অবশ্যই ব্যাংকিং খাত সম্পর্কে খুব ভালো তাদের দখল থাকতে হবে। যে অন্যান্য যে স্টেক হোল্ডার যারা আছে, এমনকি ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতিবিদ এবং অন্যান্য যারা আছেন, তাদের সমন্বয়ে এরকম একটা ব্যাংকিং কমিশন করা যেতে পারে। সঠিকভাবে কাজ করতে পারলে ব্যাংক খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যাংকিং কমিশন কার্যকর ভূমিকা রাখবে বলে জানান তারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। সাকিব আল হাসান মাঠে নামলে অন্য কিছু নিয়ে চিন্তা করেন না, শুধু খেলার কথাই ভাবেন। মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তার মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা, ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা ঠিক না। পেস বলার, স্পিনার সবাই কিন্তু কন্ট্রিবিউট করেছে কোথাও না কোথাও। সো ইটস এ টিম এফার্ট, যেটার কারণে আমরা কিন্তু জিতেছি। সো কিন্তু আমার মনে হয় কমিটমেন্টের জায়গা যদি বলি, ওদের বডি ল্যাঙ্গুয়েজের জায়গা যদি বলি, বেশ পরিবর্তন দেখেছি, কোনো সন্দেহ।
সাকিব আল হাসানের নামে হত্যা মামলা অপ্রত্যাশিত বলছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা হয়েছে সাকিবের নামে। হত্যা মামলা মাথায় নিয়েও সাকিব খেলে যাচ্ছেন পাকিস্তান সিরিজে। প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পেছনে বল হাতে দারুণ ভূমিকা রাখেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের নামে এমন মামলা দেখে কিছুটা অবাকই হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফেসবুকে বাংলাদেশ অধিনায়ক লিখেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ 17 বছর বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন। সাকিবের নামে এমন মামলা অপ্রত্যাশিত। এর আগে মামলাটি মিথ্যা দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দেন মুমিনুল হক। শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 375 আনসার সদস্য কারাগারে, নাশকতায় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। হত্যা মামলায় হাসানুল হক ইনু গ্রেফতার, 7 দিনের রিমান্ডে আব্দুস সোবহান গোলাপ। যৌক্তিক সময় নির্বাচনের দাবি বিএনপির, প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ। এবার ফারাক্কার 109 গেট খুলে দিল ভারত, বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধকোটি মানুষ। সব নাগরিকের অধিকার রক্ষা করবে সরকার, জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এর ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।